কোয়েল, কি বাচ্চাদের মতো করছো? আমি ছোট নই আঙ্কেল, আর ছোট নেই আমি। আমি আমার সম্পত্তি চাই এখনই, রাইট নাও। তুমি বাচ্চা নাও তাহলে এটা কি? পায়ে ধরা, জেদ করা, জিনিসপত্র ফেলে দেওয়া, তোমার যা ইচ্ছা হয় তাই করো, কিন্তু আমি ঠিক সময়ে ঠিক কাজটা করব। নাও গো টু ইওর রুম, ইটস অ্যান অর্ডার। I just hate you, uncle. I hate you. যদি মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমাকে আপনার কাছে কখনো ছাড়তেন না, কখনো ছাড়তেন না। কর্নেল সাহেব, কোয়েল এখনো ছোট, ওর কথায় কিছু মনে করবেন না। ও বোধহয় জানে না এইসব কিছু আপনি ওর ভালোর জন্যই করছেন। আমি তোমার রায় শুনতে চেয়েছি কোটিয়ান। সরি স্যার। এটা আমার আর আমার ভাইজির ব্যক্তিগত ব্যাপার, তোমরা এর থেকে দূরে থাকো, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। ওই আপনার সিএ মিস্টার প্রজাপতি আপনার জন্য অপেক্ষা করছে স্যার। মিটিং টাইমের থেকে 6 মিনিট দেরিতে। ইউ সিভিলিয়ানস, সময়ের মর্ম বোঝো না? এভরি সেকেন্ড কাউন্টস, ইউ আন্ডারস্ট্যান্ড? গো অ্যান্ড সেন্ড হিম। মিসেস গোমস। স্যার। 4:55 হয়ে গেছে, ঠিক 5টার সময় আমি আমার চা চাই, আদারওয়াইজ ইউ উইল বি ফায়ার্ড। স্যার। তোমাকে গুলি করতে ইচ্ছে করছে প্রজাপতি, কি যা তা অডিট করে নিয়ে এসছো অ্যাকাউন্টের। আরে তোমার থেকে ভালো সিএ তো আমার এই পিএ। কাল সকাল 11:20 আমার এটা ঠিক মতো অডিট চাই, আন্ডারস্ট্যান্ড? পাক্কা পাক্কা কর্নেল সাহেব। ওই কোয়েল নিজের সম্পত্তি থেকে কিছু অ্যাডভান্স চাইছিল। আমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু দেবে না ওকে, অবুঝো, ও এখনো কিচ্ছু বোঝে না। 6 মাস পর কোয়েলের 25 বছরের জন্মদিনে আমি ওকে ওর সমস্ত সম্পত্তি পুরোপুরি দিয়ে দিতে চাই। ওর বাবার করা উইল অনুযায়ী সঠিক সময়ে, আর তারপর ও যেমন চাইবে তেমনই ব্যবহার করুক, আমার আর কিচ্ছু যাবে আসবে না। ভালোই হবে কর্নেল স্যার, কোয়েলের ওপর সম্পত্তির ভার পড়বে। তোমার থেকে রায় চেয়েছি, ইউ ক্যান গো নাও। কেঁদো না কোয়েল সোনা, আমি তোমার কষ্ট বুঝতে পারি। না মিসেস গোমস, আঙ্কেল আমাকে আমারই সম্পত্তির জন্য এভাবে কষ্ট দিতে পারেন না। আমি ভাবছিলাম যে আমি কোনো লয়ারের সাথে কথা বলবো। তুমি আঙ্কেলের বিরুদ্ধে কেস করবে? আঙ্কেল নন উনি, নেই আমার আঙ্কেল, সময়ের দাস, জল্লাদ একটা। যদি উনি আমার জীবনে না থাকতেন, যদি কেডি, আমি কোয়েল ধনরাজগীর। আমার স্বর্গত মা বাবা আমার নামে 90 কোটি টাকা রেখে গেছিলেন, আর সম্পত্তির ট্রাস্টি হলেন আমার আঙ্কেল, আমার কাকা, রিটায়ার্ড কর্নেল মানিক ধনরাজগীর। উনি খুব শক্ত মানুষ, আর আমাকে আমারই টাকার জন্য ওনার অনুমতি নিতে হয়। দ্যাটস নট নাইস এট অল। এক্স্যাক্টলি। মিসেস মিলমোরিয়া, ওনার জন্য 1 গ্লাস ঠান্ডা জল। ও খুব হাইপার। বসুন। থ্যাংক ইউ।
হ্যাঁ, তো আপনার আঙ্কেল কতদিন আপনার সম্পত্তির ট্রাস্টি থাকবেন? আমার 25 বছর বয়স অবধি। সেক্ষেত্রে যদিও কোনো মহিলাকে তার বয়স জিজ্ঞেস করা ঠিক নয়, কিন্তু এক্ষেত্রে জিজ্ঞেস করতেই হবে। কত বছর বয়স আপনার? 24 বছর 6 মাস। 24 বছর 6 মাস। হ্যাঁ। ঠান্ডা জল। তো কি সমস্যা আছে এখানে? 6টা মাস অপেক্ষা করুন, আপনি আপনার সম্পত্তি পেয়ে যাবেন। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আমার ওই পয়সা এখনই, মানে এখনই চাই। যদি 6 মাস পরে আমার কাকা মত পাল্টে ফেলেন তো, তাহলে আমি মুশকিলে পড়তে পারি। মিস ধনরাজগীর, কেন আপনার এরকম মনে হয় যে আপনার কাকা তার মত পাল্টাতে পারেন? উনি আমাকে অবুঝ আর বোকা মনে করেন। ছাড়ুন, আমাকে এটা বলুন, আপনি আমার মামলা নেবেন কি না? না হলে আমার কাছে আরো উকিল আছে। দেখুন, আপনি যদি বুদ্ধিমতী হন তাহলে আপনার কেস তো আমি নেবই। অবশ্যই আমি বুদ্ধিমতী। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইয়েস, অফকোর্স। আপনাকে তো দেখেই মনে হয় যে আপনি যথেষ্টই বুদ্ধিমতী। চলুন, আমাকে একটা প্রশ্ন অনেকদিন ধরেই আমাকে ভাবাচ্ছে। সেই প্রশ্নটার একটু উত্তর আপনি প্লিজ দিয়ে দিন আমায়। একজন প্রবীণ ছিলেন, একদমই আপনার কাকার মতো বেশ রাগী। আরেকজন মেয়ে ছিল, খুব মিষ্টি, একেবারে আপনার মতো। তো একদিন সেই প্রবীণ ব্যক্তি ওই কন্যাকে বললেন যে বাজারে যাও, এমন কিছু নিয়ে আসো যাতে গোটা ঘরটা ভর্তি হয়ে যায়, আর এত ছোট হবে যে ওটা পকেটে এঁটে যায়। হ্যাঁ, আই ক্যান ফাইন্ড দ্য আনসার। বলুন তো, কিছু বুঝতে পারলেন কি? এত বড় জিনিস যে ঘর ভরে যায়? হ্যাঁ। আর এত ছোট জিনিস যে পকেটে ধরে যায়? একদম। এটা কিরকম ভুলভাল প্রশ্ন? আমি এর উত্তর দেব না। ওকে, নো প্রবলেম। তাহলে আপনি আমার উত্তরটা শুনে নিন। আমার মনে হয় যে 90 কোটি টাকার জন্য 6 মাস অপেক্ষা করা কোনো সমস্যা নয়, কোনো খারাপ নেই এতে। ইউ শুড ওয়েট। আমি ছোট নই যে সবাই পরামর্শ দিতে থাকবে। আমি অপেক্ষা করতে পারবো না। ইউ গট ইট? চা, কফি? ও ওয়েল। ওই উকিলের আইডিয়া তো একেবারে বেকার ছিল। এবার তোমাকেই কিছু করতে হবে নয়ন, তোমাকেই কিছু করতে হবে, বুঝলে? তুমি জানো তো না, আমি 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, তোমার আঙ্কেলকে আমিই সামলে নেব। সাওয়ন্ত, তুই কি জানিস, সত্যি তো এটাই যে কেডি পাঠক আমাকে ছাড়া একটা মামলাও জিততে পারবে না। আমি একটা ফোন করে দিলে না। হ্যালো, আমি সাগর মেলা মালাবার হিলস থেকে কর্নেল মানিক ধনরাজগীর বলছি। আমার পুলিশে অভিযোগ দায়ের করার আছে। 1 মিনিট স্যার। তবে স্যার, একটা কমপ্লেন্ট আছে। কর্নেল ধনরাজগীর। কে কর্নেল? আরে স্যার, খুবই খিটখিটে লোক, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। 1 বছর ধরে ওনার বাংলোর বাড়ি আমার পোস্টিং ছিল। আপনি কথা বলুন। হ্যালো, আমার ভাইজি কোয়েল আমাকে মারতে চায়। হেল্প হেল্প। কিন্তু আপনি... হ্যালো হ্যালো, চল সাওয়ন্ত। ইন্সপেক্টর সাহেব। কর্নেল কোথায়? উপরে ঘরে, ওখানে আরেকজন আছে। আমি তাকে বন্ধ করে রেখেছি, আপনি তাড়াতাড়ি চলুন প্লিজ। চলো। না না, আমি মারিনি কর্নেলকে। আমি কিচ্ছু করিনি।
কোয়েল, বলো না এদের আমি কর্নেলের খুন করিনি। কেডি, 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 you only can help me. কেডি, please help me. আমার আঙ্কেল খুন হয়েছেন আর তার অভিযোগ আমার নয়নের ওপর, আমার বন্ধু নয়নের ওপর। Please, only you can help me. I will. Calm down. Sit down. No. You listen to me. You can only help me. যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি জীবিতই মরে যাব। কিছু হবে না আপনার মিস ধনরাজগির। মরে যাব, আমি মরে যাব। Please, calm down. I'll die. Nothing will happen to you. Calm down. No, you listen to me. Help me, please. Mrs. No, Gilgoria. listen to me. Help me. You have to help me, Katie. মিস ধনরাজগির, ঠিক 10:45 কর্নেল ধনরাজগিরের খুন হয়। যখন আমরা ওখানে পৌঁছালাম তখন আমরা এই ছেলেটাকে হাতে নাতে ধরি। তোমার পুরো নাম নায়ন চক্রবর্তী, আর তুমি একজন পেইন্টার আর্টিস্ট। হ্যাঁ, সেই দিন কর্নেল ধনরাজগিরের বাংলোতে ওনার ঘরে তুমি কি করছিলে? কোয়েলের কথায় আমি কর্নেল ধনরাজগিরকে কনভিন্স করতে গেছিলাম যেন ওনার সম্পত্তি ওকে দিয়ে দেন। আর যখন উনি মানলেন না তখন তুমি ওনাকে হুমকি দিলে, আর রেগে গিয়ে উনি পুলিশকে ফোন করলেন, আর সেই সময় তুমি এই চাকু দিয়ে কর্নেলকে খুন করলে। না, আমি যখন ওনার ঘরে পৌঁছাই ওনার লাশ তখন অলরেডি মেঝেতে পড়েছিল। তুমি ওনার ঘরে কটার সময় পৌঁছেছিলে? আমার হাতে ঘড়ি ছিল না, কিন্তু তোমার হাতে ছুরি ছিল, আর ওই ছুরিতে তোমার আঙুলের ছাপ আছে। তার কারণ হলো আমার মনে হয়েছিল উনি বেঁচে আছেন, সেই কারণে আমি ছুরি বার করার চেষ্টা করি আর আমার আঙুলের ছাপ। হয় তুমি আমাদের বোকা মনে করেছো, আর নয় নিজেই মস্ত এক বোকা যে খুনের অস্ত্রে নিজের আঙুলের ছাপ রাখবে। আর ওই হাতিয়ারের সাথে তোমাকে দেখেছে মিসেস কোমস, ওই বাড়ির হাউসকিপার। যখন ঘরে ঢুকি তখন আমি এই ছেলেটাকে কর্নেলের লাশের ওপর ছুরি ধরে থাকতে দেখেছিলাম। এবার তো আরো নিশ্চিত হয়ে গেল যে খুন তুমি করেছো। নেন ইওর অনার, এই মামলার একটা অন্যতম জরুরি সত্য হলো এই যে কর্নেলের খুন সকাল ঠিক 10:45 হয়েছে। নয়ন ওই ঘরে এক্স্যাক্টলি কখন ঠিক যায় এটা না নয়ন জানে, না জানে মিসেস কোমস। টাইম ইজ অফ এসেন্স ইন দিস কেস। এটার জন্যই ইওর অনার, খুনি পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের এটা খুঁজে বের করা খুবই জরুরি যে কে কে ওই ঘরে কটার সময় গিয়েছে। হ্যাঁ তো মিসেস গোমস, সবচেয়ে আগে ওই দিন আপনি কর্নেল সাহেবের ঘরে গিয়েছিলেন। হ্যাঁ। তখন ঠিক কটা বাজে? কর্নেল টাইমের ব্যাপারে খুব কড়া ছিলেন। উনি প্রত্যেকটা কাজ খুব সময় করতেন। ওই দিনও সকাল 10টায়, ঠিক 10টাতেই আমি ওনাকে ওষুধ দিতে গিয়েছিলাম। স্যার, ওষুধ খাওয়ার সময় হয়েছে। গরম লাগছে, এসি অন করো। মিসেস গোমস, এটা যদি আর্মি হতো তাহলে আমি আপনাকে কোর্ট মার্শাল করতাম। আপনি আমার এমপ্লয়ি হয়ে ওই মেয়েটাকে মদত দিচ্ছেন। স্যার, কোয়েল আমার কাছে সন্তানের মতো। ওর সম্পত্তির পয়সা ওর বাবা মায়ের আর আমার পুরনো এমপ্লয়িদের। আপনার এতে কোনো অধিকার নেই। মিসেস গোমস, নিজের ক্ষমতার ওপরে কথা বলার সাহস দেখাবেন না। আপনি কোয়েলের মা নন, ওর দাইমা। কিন্তু ও যখন থেকে একা হয়েছে তখন থেকে আমি ওকে একজন মায়ের মতো মানুষ করেছি। আর
আপনার জন্য ওর কোনো কষ্ট হোক তা আমি দেখতে পারবো না। আর আমিও আপনাকে দেখতে দেব না। এই মাসটা শেষ হলেই আমি আপনাকে এই চাকরি থেকে বের করে দেব। আপনি এরকম করতে পারেন না। আমি আমি আমার জীবনে 30 বছর দিয়েছি এই পরিবারের জন্য। ইউ ক্যান্ট ডু দিস টু মি। আমার ভাইজিকে আপনার মতো উস্কানি দেওয়া লোকজনের থেকে বাঁচানোর জন্য আমি সবকিছুই করতে পারি। গেট আউট। থ্যাংক ইউ। আমি কর্নেলকে মারিনি। ওই দিন আমি ওনার ঘরে গিয়েছিলাম 10টার সময়, কিন্তু ঠিক 5 মিনিট পরেই বেরিয়ে এসেছিলাম। মিস্টার কোঠিয়ান দেখেছিলেন আমায় বাইরে আসার সময়। ইয়েস ইউর অনার, মিসেস গোমস একদম সত্যি কথা বলছেন। আমি কর্নেল সাহেবের অর্ডার অনুযায়ী ওনাকে রোজ 10টা বেজে 5 মিনিটে ওনাকে ওনার অ্যাপয়েন্টমেন্টের লিস্ট দিতাম। কাম ইন। মর্নিং স্যার। গুড মর্নিং। এই এসিটাও তোমার মতোই স্লো। এর টেম্পারেচার লো করো। হ্যাঁ স্যার। সমস্ত অ্যাপয়েন্টমেন্টের অর্ডার ভুল। কোটিয়ান, তোমার দ্বারা কোনো কাজ হয় না। সময়ের দাম বোঝো না তুমি? এভরি সেকেন্ড কাউন্টস, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আমার নিষ্কর্মা সিএ প্রজাপতির আসার কথা ছিল, এসেছে কি? আগে আগে এখনো তো আসেনি। আরে তাহলে ফোন করো ওকে। যদি আজও দেরি করে আসে না, ওর চাকরি তো গেলই। আই উইল থ্রো হিম আউট। হ্যাঁ স্যার, এক্ষুনি করছি। মিস্টার কোটিয়ান, আপনি কর্নেল সাহেবের ঘর থেকে ঠিক করার সময় বেরিয়েছিলেন? আগে ঠিক 10টা বেজে 11 মিনিটে। বাহ, বেশ বেশ, সময়টা তো ভালোই মনে আছে আপনার। হ্যাঁ। এনিওয়ে, আপনার পরে কে গিয়েছিল এই ঘরে? আগে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেব মিস্টার প্রজাপতি, ঠিক 10টা বেজে 15 মিনিটে। অর্ডার অর্ডার। মিস্টার প্রজাপতি, আপনি কর্নেল ধনরাজ গিরের ঘরে 10টা বেজে 15 মিনিট নাগাদ পৌঁছন। ওনার মৃত্যুর ঠিক আধ ঘন্টা আগে, রাইট? আর বাংলোয় আসতেই মিস্টার কোঠিয়ান আমার উপর রেগে গেলেন। আরে ফোন ধরছে না কেন? প্রজাপতি বাবু, 10টা বেজে 15 মিনিট হয়ে গেছে। ঘড়ি দেখেছেন আপনি? আপনি পুরো 5 মিনিট দেরি করেছেন। আপনি দেরি করে আসেন আর এখানে শুনতে হয় আমাকে। তাহলে তো পরের বার আরো দেরিতে আসবো। সোহনলাল বাবু, আপনি উপরে আসছেন? না, আমি এখানেই দাঁড়াচ্ছি। না হলে ওই সময়ের চাকর না আবার আমার ক্লাস নিয়ে নেয়। ওনার আজই উইলের দরকার ছিল, আর এখনো তা তৈরি নয়। আচ্ছা এটা বলো, তোমার কতক্ষণ সময় লাগবে? বাস 10 মিনিট। এই পেপারগুলো দিয়েই বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি চলো চলো, জলদি চলো। এক্সকিউজ মি কর্নেল সাহেব, মিস্টার প্রজাপতি এসেছেন। পাঠিয়ে দাও। হ্যাঁ। দেরি হয়ে গেল বলে আই এম সো সরি স্যার। ওই ট্রাফিকে। অডিট রিওয়ার্ক করেছো? দাও। সবকিছু অর্ডারে আছে স্যার। ঠিক আছে, কাল এটার 4টে কপি করিয়ে ইনকাম ট্যাক্স অফিসে ঠিক 2টো বেজে 20 মিনিটে আমার সাথে দেখা করো। 1 মিনিটও দেরি করবে না, ঠিক আছে? স্যার, আপনাকে একটু চিন্তিত লাগছে। দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। তুমি যেতে পারো। ওই অ্যাডভোকেট সোহনলাল তোমার সঙ্গে এসেছে কি? হ্যাঁ, নিচে আছে। তাহলে গাধা নিচে কি করছে? ওকে ওপরে পাঠাও।
হ্যাঁ স্যার। তাহলে আপনি ওই ঘরে ঢোকেন 10টা বেজে 22 মিনিটে, আর আপনি 10টা বেজে 34 মিনিটে ওই ঘর থেকে বেরোন। ঠিক। কর্নেলের সাথে থেকে আমাদের সবসময় নিজেদের ঘড়িটা বারবার দেখতে হতো। তারপর কি হলো? দেখুন, সবকিছু সময়ের মধ্যে হয়ে যাওয়া চাই, নাহলে তো আপনি জানেন কর্নেল সাহেবকে। একবার টাইম ফিক্সড করে নিলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। হ্যাঁ, এই সোহনলাল কোথায়? আমি কি করে জানবো? আমি ওনার পিএ নই। আরে সোহনলাল বাবু, আপনি কোথায় ছিলেন? আমি ওয়াশরুমে ছিলাম। কর্নেল আপনাকে ওপরে ডাকছেন। কর্নেল সাহেব? ঠিক আছে, আমি যাচ্ছি। কর্নেল সাহেব। সোহনলাল, উইল এনেছো কি? না স্যার, ওটা কালকের মধ্যে হয়ে যাবে। দেন গেট লস্ট, গেট আউট ফ্রম হিয়ার। কর্নেল আমাকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন। আর আপনি খুনি বা কিছু দেখেননি, রাইট? দেখেছিলাম আমি কোয়েল ধনরাজ গির। মিস ধনরাজগীর, আপনি আপনার আঙ্কেলের ঘরে সকাল কটা নাগাদ গিয়েছিলেন? আগে 10টা বেজে 35 মিনিটে। 10টা বেজে 35 মিনিট নাগাদ? হ্যাঁ। এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারছেন আপনি? দেওয়ালের ঘড়িতে এই সময়টাই ছিল। অর্থাৎ খুন হওয়ার ঠিক 10 মিনিট আগে। 10টা বেজে 35 মিনিট হয়েছে। ঠিক 2 মিনিটে নিজের কথা শেষ করো আর যাও এখান থেকে। আই এম ভেরি বিজি। আর হ্যাঁ, এসির টেম্পারেচার লো করো, খুব বেশি গরম লাগছে। আঙ্কেল, আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি কি আমার সম্পত্তি আমার নামে করছেন কি না? আমিও তোমাকে শেষবারের মতো বলছি, তোমার বাবার করা উইল অনুযায়ী যতদিন না তোমার বয়স 25 হচ্ছে ততদিন পর্যন্ত তোমার সম্পত্তি তুমি পেতে পারো না। এখনো 6 মাস বাকি আছে, ততদিন অপেক্ষা করো। দ্যাটস ইট। আর দাঁড়াও, এই ফটোটা দেখে যাও। এ হলো ক্যাপ্টেন রঘুবীর সিং। ভালো ফ্যামিলিতে বিলং করে, ছেলেটি বেশ সংস্কার। 6 মাস পরে তোমার বিয়ে আমি এর সাথে দিতে চাই। কিন্তু আঙ্কেল, আমার ওপর ভরসা রাখো কোয়েল। তুমি নিজের ভালো মন্দ বোঝো না। আমি যা করব ঠিকই করব। 2 মিনিট হয়ে গেছে, ইউ ক্যান গো নাও। আর তারপর 10টা বেজে 37 মিনিটে আপনি ঘরের বাইরে আসেন আর নয়নকে ভিতরে পাঠান। নয়ন কর্নেলকে শেষবারের মতো হুমকি দেয়, আর তারপর 8 মিনিট পর 11:15টার সময় ওনাকে খুন করেন। না, একদমই না। ইওর অনার, কেউ নিজের গার্লফ্রেন্ডের জন্য খুন করার মতো রিস্ক কেন নেবে? গার্লফ্রেন্ড নয় কেডি, ওয়াইফ। এই হলো কোয়েল ধনরাজগীর আর নয়নের ম্যারেজ সার্টিফিকেট, যেটা আমি ফ্যামিলি কোর্ট থেকে পেয়েছি। আপনি কোয়েলের বন্ধু নয়, বয়ফ্রেন্ডও নয়, বরং স্বামী। আপনারা দুজন সবাইকে লুকিয়ে বিয়ে করেন, আর আপনাদের এই রহস্য 7 মাস বাদে সবার সামনে চলে আসতো। আর এটা এই জন্য কারণ কোয়েল 2 মাসের প্রেগনেন্ট। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর এর প্রমাণ হলো এই গাইনোকোলজিক্যাল ভিজিটের রিপোর্টস আর সোনোগ্রাফি রিপোর্টস, যা আমরা হোমওয়াল ক্লিনিক থেকে পেয়েছি।
ইওর অনার, এবার আমি বুঝতে পারছি যে কেন কোয়েল 6 মাসও অপেক্ষা করতে পারতো না। কোয়েলের ভয় ছিল যে যদি ওর কাকা ওর বিয়ে কিংবা প্রেগন্যান্সির ব্যাপারে জেনে যায় তাহলে নিজের সম্পত্তি থেকে ওকে বেদখল করে দেবে। কোয়েলের বাবার উইল অনুযায়ী যদি কোয়েল এমন কোনো কাজ করে যা কর্নেলের গভীর আপত্তির কারণ হয়, তাহলে উনি ওই সম্পত্তি আরও 5 বছর নিজের হেফাজতে রাখতে পারেন। আর ওই সম্পত্তি চক্করে পড়ে কোয়েলের কথায় নয়ন অত্যন্ত নৃশংসভাবে কর্নেল ধনরাজগিরের হত্যা করে, যাতে ওনার পরে সমস্ত সম্পত্তি কোয়েলের অর্থাৎ নয়নের হয়ে যায়। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো ছুরির উপর নয়নের আঙুলের ছাপ। আর কর্নেল ধনরাজগিরের ওই ফোন কল যেখানে উনি পরিষ্কার বলেন যে কোয়েল ওনাকে মারবার হুমকি দিচ্ছে। হ্যালো, আমার ভাইজি কোয়েল আমাকে মারতে চাইছে, বাঁচাও। It's a crystal clear motive and a crystal clear case, Your Honor. নয়নের সাথে কোয়েলকেও হেফাজতে নেওয়া হোক। আমি কর্নেল সাহেবের অর্ডার অনুযায়ী ওনাকে রোজ 10টা বেজে 5 মিনিটে ওনাকে ওনার অ্যাপয়েন্টমেন্টের লিস্ট দিতাম। এই এসিটাও তোমার মতোই স্লো। এর টেম্পারেচার লো করো। আপনি কর্নেল সাহেবের ঘর থেকে ঠিক কটার সময় বেরিয়েছিলেন? আগে ঠিক 10টা বেজে 11 মিনিটে। কর্নেল আমাকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন। আর আপনি খুনি বা কিছু দেখেননি, রাইট? দেখেছিলাম আমি কোয়েল ধনরাজগির। মিস ধনরাজগির, আপনি আপনার আঙ্কেলের ঘরে সকাল কটা নাগাদ গিয়েছিলেন? 10টা বেজে 35 মিনিটে। এসিটার টেম্পারেচার লো করো, প্রচন্ড গরম লাগছে। দবে, আমি কর্নেল ধনরাজগিরের ঘরটা দেখতে চাই। আরে দবে, থানায় যখন কর্নেল সাহেবের ফোনটা এসেছিল তখন এই ফোনটা তুমি উঠিয়েছিলে নাকি অন্য কেউ? সাওয়ান্ত উঠিয়েছিল। হ্যাঁ স্যার, আমি ঠিক 11:15 বাজার আগেই ফোন কলটা ধরেছিলাম। আর আমি শুনেছিলাম। হাওলদার সাওয়ান্ত, এরকমটাও তো হতে পারে যে কণ্ঠস্বরটা তুমি সেদিনকে শুনেছিলে সেটা কর্নেল ধনরাজগিরের না হয়ে অন্য কারো হতে পারে। 100% কর্নেলের আওয়াজ ছিল স্যার। আমি ওনার সাথে 1 বছর ধরে কাজ করেছি। থোড়ি আমি এমনি পুলিশে কাজ করি। আমার কান খুব সজাগ স্যার। ওয়েল ডান। আর তারপর আপনি ফোনটা ইন্সপেক্টর দাবের হাতে দিলেন, রাইট? হ্যাঁ স্যার। ইন্সপেক্টর দাবে, কর্নেল ধনরাজগির আপনাকে টেলিফোনে বললেন যে আমার ভাইজি আমায় খুন করতে চায়। হ্যাঁ। কিছুক্ষণের জন্য যদি মেনে নিই যে নয়নই তাকে মারছে, তাহলে ওনার নয়নের নাম নেওয়া উচিত ছিল, রাইট?
এরকমটা উনি করলেন না কেন? কারণ ন্যায়নকে চিনতেন না বোধহয় উনি। কিন্তু কোনো অন্য ইঙ্গিত দিতে পারতেন তিনি। এটা বলতে পারতেন যে আমার ভাইজি আমাকে মেরে ফেলতে চায়, কেননা ওনাকে অন্য কেউ, কোনো পুরুষ ওনাকে মারছিলেন, তাহলে উনি অন্য ইঙ্গিত দিতেই পারতেন। কেন দিলেন না? মরতে বসা লোক সমস্ত ডিটেলে ধ্যান থরিয়ে দেবে? মরতে বসা কেউ ডিটেলে মনোনিবেশ করবে না। ওকে। আশ্চর্যের ব্যাপার এই হলো যে কর্নেল ধনরাজগীর মৃত্যুর সময় কোয়েলের নাম নিয়েছিলেন। ইন্সপেক্টর দবে একটা খুব পুরনো প্রবাদ রয়েছে, মৃত্যুর সময় মানুষ মিথ্যে কথা বলে না। তুমি তো আমার ভাষায় কথা বলছো কেডি। কোয়েল ইজ গিলটি। অ্যাবসলিউটলি না প্রসিকিউটর ম্যাডাম। কর্নেল সাহেব ফোনে যে কথাটা বলেছিল যে আমার ভাইজি আমাকে মেরে ফেলতে চায়, এটা আপনার দিক থেকে সত্যি কথা হলেও আমার দিক থেকে ভুল। মিস ধনরাজগীর কর্নেল সাহেবকে মারেননি, মারানোনি। তাহলে উনি কোয়েলের নাম কেন নিলেন? এই কথাটা তো আমিও ভাবছি ইওর অনার। কর্নেল সাহেব যখনই পুলিশ স্টেশনে ফোন করলেন তখন সবার আগে ওনার কথা হাওলদার সাবন্তের সঙ্গে হয়েছিল, যাকে উনি ওনার নাম আর ঠিকানা বলেছিলেন। এই কথাটা তো ঠিক ছিল, কিন্তু যখন দবের সঙ্গে কথা হলো তখন উনি বললেন যে আমার ভাইজি আমায় মেরে ফেলতে চায়। এই কথাটা মিথ্যে ছিল। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। একটা কথাতে ইওর অনার, অর্ধেকটা সত্যি অর্ধেকটা মিথ্যা। আমার থিওরি অনুসারে ওটা একটা নয়, দুটো কণ্ঠস্বর ছিল। দুজন মানুষ ছিলেন। প্রথম কণ্ঠস্বর কর্নেলের, যখন উনি হাওলদার সাবন্তের সঙ্গে কথা বলছিলেন, আর হাওলদার ওনার কণ্ঠস্বরটা চিনে ফেলেন। কিন্তু যখন দবে ফোনে কথা বলল তখন ওই কণ্ঠস্বরটা কর্নেল সাহেবের ছিল না, অন্য কারোর ছিল। আর কেননা দবে কর্নেল সাহেবকে চিনতেন না, ও ওই কণ্ঠস্বরটা কর্নেল সাহেবের ভাবল। এটা কি করে সম্ভব কেডি? একই ফোন কলে দুটো স্বর। আমার থিওরি কিছুটা এরকম ইওর অনার। খুনি খুন করতে ওই ঘরে আসে, কর্নেল সাহেব তার উদ্দেশ্য বুঝতে পেরে যান, আর তখনই পুলিশ স্টেশনের নাম্বার ডায়াল করলেন। হ্যালো, আমি সাগর মেলা বালাবার হিল থেকে কর্নেল মানিক ধনরাজগীর বলছি। আমার পুলিশে অভিযোগ দায়ের করার আছে। এক মিনিট স্যার। দবে স্যার, একটা কমপ্লেন্ট আছে কর্নেল ধনরাজগীর। আর ইতিমধ্যে খুনি টেবিলের ওপর পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে কর্নেল সাহেবের পিঠে ঢুকিয়ে দেয়। কর্নেল সাহেবের হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়, আর ও শেষ কথাটুকু দবেকে বলে, হ্যালো, আমার ভাইজি কোয়েল আমাকে মারতে চাইছে, হেল্প। আর ইওর অনার এই কণ্ঠস্বরটা নয়নের হতে পারে না। ও শুধু শুধু নিজের স্ত্রীকে কেন ফাঁসাবে? এই কণ্ঠস্বরটা অন্য কারোর ছিল, যে আমাদের সবাইকে বোকা বানিয়েছে। এটা বলে যে কর্নেল সাহেবের মৃত্যুর জন্য দায়ী হয় উনার ভাইজি, নয়তো নয়ন। এই গল্প তো প্রশংসার যোগ্য কেডি, কিন্তু একে প্রমাণ কি করে করবে? এটা প্রমাণ করে প্রসিকিউটর ম্যাডাম যে 10:45 নাগাদ কর্নেল সাহেবের সঙ্গে ওনার ঘরে কে ছিল। অ্যাডভোকেট সোহনলাল, না পিএ কোটিয়া, সিএ প্রজাপতি, নাকি মিসেস গোমস? আর ইওর অনার আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবে এই মামলার সব থেকে বড় সাক্ষী কর্নেল সাহেবের ঘরের দেওয়ালের এই ঘড়ি। কিন্তু তার আগে ইওর অনার, আমি মিসেস গোমসকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস গোমস, জাস্ট ওয়ান কোয়েশ্চেন। আপনার বয়ান অনুযায়ী যখন আপনি কর্নেল সাহেবের ঘরে গেলেন তখন উনি আপনাকে এসি অন করে দিতে বলেন। হ্যাঁ। আপনি এসি অন করলেন, আর ওই সময় এসি টেম্পারেচার কত ছিল? 22 ডিগ্রি। থ্যাংক ইউ মিস্টার কোটিয়ান। মিসেস গোমস বললেন যে যখন উনি এসি অন করলেন তখন এসি টেম্পারেচার 22 ডিগ্রিতে ছিল। কর্নেল আপনাকে টেম্পারেচার কম করতে বলেছিলেন, কতটা কমিয়েছিলেন আপনি? আগে 4 ডিগ্রি কম, 22 থেকে 18 ডিগ্রি। 22 থেকে 18। থ্যাংক ইউ মিস্টার কোটিয়ান। মিস ধনরাজগীর, আপনি আপনার আঙ্কেলের কথা অনুযায়ী এসির টেম্পারেচার কমানোর জন্য আপনি তখন রিমোট তুললেন। আপনি কি তখন দেখেছিলেন যে এসির টেম্পারেচার তখন কত ছিল?
22 ডিগ্রি, আর আমি এসির টেম্পারেচার 18 করে দিয়েছিলাম। ইন্টারেস্টিং মিস ধনরাজগীর, এক্সট্রিমলি ইন্টারেস্টিং। যদি আপনি টেম্পারেচার 22 থেকে 18 ডিগ্রি করে থাকেন, তো মিস্টার কোঠিয়ান তখন ঠিক কি করেছিলেন? কিন্তু আমি এসির রিমোট নিয়ে ওটা কম করেছিলাম স্যার। না মিস্টার কোঠিয়ান, আপনি এসির ওই রিমোট দিয়ে এসির তাপমাত্রা কমাননি। আপনি এসির ওই রিমোটটা দিয়ে দেওয়ালের উপর থাকা ওই ঘড়িটার সময় পাল্টে দিয়েছিলেন। অর্ডার অর্ডার। হোয়াট ননসেন্স কেডি! এসির রিমোট দিয়ে কেউ কিভাবে ঘড়ির সময় পাল্টাতে পারে? এই ঘড়িটার সময় বদলানো যায় মিস মায়া ফার্নেস। ইয়নার কর্নেল সাহেবের ঘরে লাগানো এই ঘড়িটার পেছনে একটা রিমোট সেন্সর অ্যাটাচড রয়েছে, যেটা এই ঘড়িটার মেকানিজমকে কন্ট্রোল করে থাকে। আর এই সেন্সরটাকে কন্ট্রোল করে থাকে কর্নেল সাহেবের ঘরের এসির রিমোটটা। সোজা কথায় বললে ইয়নার, যদি ওই রিমোটটাকে এসির দিকে করা যায় তো ওটা এসির টেম্পারেচারকে কন্ট্রোল করে, আর যদি ঘড়ির দিকে করা যায় তাহলে ওটা ঘড়ির সময়টাকে কন্ট্রোল করে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইয়নার খুনি খুব চালাকির সঙ্গে রিমোটটা তুলে নিয়ে এসির টেম্পারেচার না, বরং এই ঘড়ির সময়টা বদলে দিয়েছিল। এটাকে 20 মিনিট আগিয়ে দেয় সে, যাতে যে কেউ তারপর ওই ঘরে ঢোকে সে ভুল সময় দেখতে পায়। আর এই কাজ করেছেটাকে? সেই প্রসিকিউটর ম্যাডাম যে এই ঘড়িটার সঙ্গে ট্যাম্পারিং করে, সেই ইয়োর অনার যার আঙুলের ছাপ ফরেনসিক্স এই ঘড়ির পেছনে লেগে থাকা সেন্সরে পেয়েছে। পিএ মিস্টার দিলীপ কোঠিয়ান। অর্ডার অর্ডার। হ্যাঁ, আমি এই ঘরের সমস্ত ঘড়ির সময় বদলাই, আর তারপরে আমি কর্নেল সাহেবের ঘরে ঠিক 10:05 চলে যাই, আর ওখানে পৌঁছে লুকিয়ে আমি ওনার ঘড়িটাকে 20 মিনিট এগিয়ে দিয়েছিলাম। তার মানে যখন আপনি ওই ঘর থেকে বেরোলেন তখন ঘড়ির টাইম 10:11 নয়, 10:31 ছিল, মানে 10:31 AM। হ্যাঁ, কিন্তু তারপর তো মিস্টার প্রজাপতি ঘরে ঢোকেন। আগে না, এটা মিস্টার কোটিয়ানের অন্য আরেকটা মিথ্যা ছিল, কারণ উনার পরে ওই ঘরে আর কেউ যায়নি, সোজা মিস ধনরাজগীর গিয়েছিলেন। ইজ দ্যাট কারেক্ট মিস্টার কোটিয়ান? হ্যাঁ। আর তারপর মিস ধনরাজগীর 2 মিনিট পরে ওই ঘর থেকে বেরোলেন। নকল সময় 10:37। আসল সময় 10:17, 10:17 AM। আর কোয়েলের পরে ঘরে কে এসেছিল? কোয়েল ওখান থেকে যাওয়ার পর সিএ প্রজাপতি ওই ঘরে এসেছিলেন, আর তারপর অ্যাডভোকেট সোহনলাল যে ওই ঘরে না ঢুকেই ওখান থেকে চলে গেলেন। এই সিকোয়েন্সে ছিল না মিস্টার কোঠিয়ান? ঠিক সেই রকম যেরকমটা আপনি প্ল্যান করেছিলেন। হ্যাঁ, কিন্তু এসব প্ল্যান আমার ছিল না। আমি কর্নেল সাহেবকে মারিনি, কর্নেল সাহেবকে মেরেছেন উনি। অর্ডার অর্ডার। আরে মুখ লুকালেই কিন্তু সত্যিটা লুকোনো যায় না মিস্টার প্রজাপতি। আসুন কাঠগড়ায়, আপনার সময় শেষ হয়ে গেছে। or should I say your time is up? Your Honor, কোয়েলের পরে সিএ প্রজাপতি কর্নেল সাহেবের ঘরে ঢোকেন।
হ্যালো, আমি সাগর মেলা বালাবার হিল থেকে কর্নেল মানিক ধনরাজগীর বলছি। আমার পুলিশে অভিযোগ দায়ের করার আছে। আমার ভাইজি কোয়েল আমাকে মারতে চায়, হেল্প হেল্প। ওনার প্রাণ নিলেন, ওনার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিলেন, পুলিশের সঙ্গে কথা বলে নিজেকে আড়াল করলেন, আর নিচে গিয়ে অ্যাডভোকেট সোহনলালকে ওপরে পাঠিয়ে দিলেন, যাতে সবাই এটা ভাবে যে কর্নেল সাহেব বেঁচে আছেন। অ্যাডভোকেট সোহনলাল যে কণ্ঠস্বরটা শুনেছিলেন ওটা কর্নেল সাহেবের নয়, পিএ দিলীপ কোঠিয়ানের ছিল। কর্নেল সাহেব, সোহনলাল, উইল নিয়ে এসেছো? না সাহেব, ওটা আবার কালকের মধ্যেই হয়ে যাবে। তো গেট লস্ট, গেট আউট অফ হিয়ার। Am I right, মিস্টার প্রজাপতি? হ্যাঁ। আর ঘরের অন্য সমস্ত ঘড়ির সঙ্গে অ্যাডভোকেট সোহনলালের ঘড়িও 20 মিনিট এগিয়ে দেওয়া হয়। আর আমার সন্দেহ আপনার উপরেই, মিস্টার প্রজাপতি। কি আমার সন্দেহটা ঠিক? হ্যাঁ, উনি আসার আগে আমি জেনে বুঝে অ্যাডভোকেট সোহনলালের ঘড়ির প্রশংসা করি। আর আজকে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে আজ অনেক দেরি হয়ে আরে গেছে। সোহনলাল বাবু, দারুণ ঘড়ি তো। হ্যাঁ, হ্যাঁ, কোথা থেকে কিনলেন? লাস্ট টাইম প্যারিস গিয়েছিলাম না, ওখান থেকেই নিয়েছি। খুব দামি মনে হচ্ছে। বেশ দামি। চলুন, আমাদের দেরি হয়ে হ্যাঁ, যাচ্ছে। চলো, চলো। যেভাবে পিয়া কোঠিয়ান ওই সময়টাকে এগিয়ে দিয়েছিল, পুলিশ ওখানে আসতেই উনি ঠিক সেইভাবেই সময়টা 20 মিনিট পিছিয়ে দেন, যাতে কেউ কোনোভাবেই সন্দেহ না করে। পিএ বাবু, সিএ বাবু, খুনটা তো আপনিই করেছেন, এটা তো আদালত জেনেই গিয়েছে। আর এই খুনটা কেন করলেন এটা কি আপনি বলবেন নাকি আমি বলবো আদালতকে? কর্নেল ধনরাজগীরের ট্যাক্স অডিটে গন্ডগোল এই জন্য ছিল কারণ ওখানে আমি কয়েক কোটি টাকা নয় ছয় করেছিলাম। এজন্য আমি কোঠিয়ানকে টাকার লোভ দেখিয়ে এই প্ল্যানে সামিল করেছিলাম। আমরা দুজনেই ঘরের ঘড়ির টাইম বাড়িয়ে দিয়েছিলাম, যাতে কোয়েলের মনে হয় ও 10টা বেজে 35 মিনিটে কর্নেলের সঙ্গে দেখা করেছে, যাতে আমরা আদালতে প্রমাণ করতে পারি যে আমি কোয়েলের আগে ভেতরে গেছি। কিন্তু সোহনলাল আমার মিথ্যে ধরে ফেলতে পারত, তাই আমি তার ঘড়িতেও টাইম বদল করে দিই, যাতে ওর মনে হয় যে ও কর্নেলের সাথে 10টা বেজে 45 মিনিটের আগে দেখা করেছে, তারপরে নয়, যাতে আমরা কোয়েলকে ফাঁসাতে পারি। আর আদালতের মনে হয় যে ও ওই ঘরে সব থেকে শেষে গেছিল, আর সন্দেহ ওর ওপর যায়। আর তারপর নয়নের ওখানে আসাতে আমার মনে হয় যে এবার তো আমাদের বাঁচা আরো সহজ হয়ে গেল। জজ সাহেব, খুন আমিই করেছি, নয়ন নির্দোষ। The defense rests, Your Honor. এই আদালত মিস্টার প্রভাত প্রজাপতি আর মিস্টার দিলীপ কোটিয়ানকে হেফাজতে নেওয়ার সঙ্গে মিস্টার নয়ন চক্রবর্তীকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. Thank God. Congratulations, Tomai. থ্যাংক ইউ কেডি। Thank you, Kedi. Thank you very much. You're welcome. কেডি, আমি আপনার ধাঁধার উত্তর পেয়ে গেছি। আরে বাহ, বলো। এমন কোনো জিনিস যেটা এত বড় যে গোটা ঘরকে ভরিয়ে দেয়, আবার সেই জিনিস যা এত ছোট যে পকেটে এঁটে যায়। আরে উত্তরটা বলো। দেশলাই। Am I right? Well done. I hope এইভাবে তোমাদের দুজনের জীবনও আলোকিত হয়ে উঠুক। Wish you all the best. Thank you, Kedi. বাই।